আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে, মানে আপনি দুনিয়ার বাংলাদেশের সব কিছু দেখতেছেন। বিশেষ করে আপনি বর্তমানে 2025 সালের রাজনীতির মোড় পরিবর্তনের পর থেকে আপনি অনেক কিছু দেখছিলেন বা সামনে আরও অনেক কিছু দেখবেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি আমার ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে যারা আমাকে ফলো করেন বা যারা এই ভিডিওটি দেখেন, আমি অনুরোধ করব শেয়ার করবেন। পড়ালেখা, সভ্যতা, স্কুল কলেজ, মনুষ্যত্ব কোথায় গেছে, কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের জ্ঞানী গুণী সভ্য সমাজ, সুশীল সমাজ, মান মানী লোকের মান, শিক্ষকের মর্যাদা, আইনের প্রতি শ্রদ্ধা, কোনোটিই যেন আর বিরাজমান নেই। কেনই নেই, এগুলোই কেন বলতেছি, আমরা আমাদের দেশে আমার জানা মতে ফেসবুক ফেসবুক জগৎ যেদিন থেকে ইনকাম দেওয়া শুরু করছে, ফালতু কন্টেন্ট, তারপরে নাচা গানা, তারপরে বিভিন্ন মানে আজে বাজে যত মানে কন্টেন্ট আছে, এইগুলোর যে পরিমাণে ভাইরাল করতেছে, মানে এইগুলো দেখার কেউ নাই। মানে ল্যাংটা স্যাংটা যেগুলো আছে ওগুলো বেশি পরিমাণে ভাইরাল, ওগুলোতে অনেক বেশি টাকা। তারপরে শিক্ষণীয় কোনো ভিডিও নাই, শিক্ষার কোনো, আচ্ছা, আমরা আমাদের দেশ উন্নত হয়েছে, আমাদের সব কিছুতে মানে আধুনিকতার ছোঁয়া লেগেছে, তাহলে আমরা কেন সেই আধুনিকতাটাকে আমরা এরকম নষ্ট দিক থেকে ব্যবহার করতেছি? আমরা কি পারি না এই ফেসবুকের মাধ্যমে একটা ব্যক্তিকে সচেতন করতে, এই ফেসবুকের মাধ্যমে একটা ব্যক্তিকে সঠিক দিকে, সঠিক পথে, সৎ ইনকামের দিকে এগিয়ে নিয়ে যেতে? আপনি মনে রাখবেন, আপনি নিজে একটি গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছেন, আপনি নিজে খুব ভালো ড্রাইভ করেন, আপনি নিজে ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু আপনার বিপরীত দিক থেকে যে ব্যক্তিটি আসতেছে সে কিছুই জানে না, কোনো আইন কারণের কোনো নিয়ম কারণ তার ভিতরে নাই, ড্রাইভিং লাইসেন্স নেই। আপনি একা ভালো হয়ে রাস্তায় চলে কি করবেন ভাই? ও তো আপনাকে মেরে দিবে। আপনার দামটা কি? তো একটা শিক্ষিত মানুষ আর একটা অশিক্ষিত মূর্খ মানুষ সমাজে একই সাথে চলতে পারে না। আমি বলি পারে না, আপনি কি বলেন আমাকে বলে যাবেন, আমাকে উপযুক্ত প্রমাণ দিয়ে যাবেন। আপনি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আপনি একজন বিসিএস ক্যাডার, আপনি রাস্তা দিয়ে চলতেছেন, একটা টোকাই আপনাকে এসে ছুরি মেরে দিয়ে চলে যাবে। আপনার জীবনের দাম কি? আপনি একা ভালো হয়ে কি করবেন এই দেশের জন্য? তাই আমি বলবো, আপনি একা ভালো হওয়ার দরকার নেই, আপনার প্রতিবেশীকে নিয়ে চাইলে ভালো হন, আদারওয়াইজ নো নিড, ইউ গো অ্যানাদার কান্ট্রি। বাংলাদেশের মতো থাক, বাংলাদেশের ভালো ভালো লোকগুলো বাইরে চলে যাক, জীবনযাপন করুক, দরকার নেই এই দেশে থাকার। যদি পারেন সমাজকে ভালো করে নিয়ে বসবাস করেন, আর যদি না পারেন সমাজের থেকে নোংরামিকে আপনি প্রশ্রয় দেওয়ার কোনো দরকার নেই। জানি আমার ভিডিওটা আজকে বড় হতে যাচ্ছে, কারণ আমি যে কথাগুলো বলবো, আমি অনেক ছোট্ট একজন মানুষ, হয়তো আমার চ্যানেলে আমার ফেস নেই, আমি খুব কম সামনে আসি, আমি একজন ইঞ্জিনিয়ার, খুব ছোট একটা চাকরি করি, আমি যথেষ্ট জ্ঞান বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করি, ভুল আমারও আছে, ভুল আমারও হয়, আমি চেষ্টা করি শুধরিয়ে চলার জন্য, কারোর সাথে তর্কে জড়াই না, ভুলটাকে ভুল মনে করি, শেখার চেষ্টা করি, সঠিকটাকে আমি নিজে সঠিক রেখে অন্য একজনকে সেই সঠিক দিকটাকে দেখি যে ভাই তোমার এটা ভুল হচ্ছে, তুমি এটা সঠিকভাবে নাও। কখনো ভুলটাকে প্রশ্রয় দিই না। আপনি আপনার জায়গা থেকে সচেতন হন, আপনার মাথায় যতটুকু জ্ঞান বুদ্ধি আছে আল্লাহ আপনাকে দান করেছে, সেই জ্ঞানের আলোটুকু আপনার চারপাশে বিলাসিতা করেন, বিলিয়ে দিন। আপনার আলোয় চারপাশ আলোকিত হলে আপনি অন্ধকারকে কাটিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবেন, আপনার ফ্যামিলি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবেন। আপনি একা ভালো হয়ে সমাজে চলতে পারবেন না। মনে করতেছেন আপনি একা ভালো হয়ে কোটি টাকা কামাই করে আপনি শহরে কোনো এক অট্টালিকায় বসবাস করবেন, ভাই একদিন আপনার পেটে ছুরি বসবে, অথবা আপনার কোনো মা, কোনো বোন, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন, যে কোনো একজনের পেটে ছুরি বসবে, চিন্তার কবলে পড়বে, মারামারি হানাহানির কবলে পড়বে। ভাই আপনি আপনার দিক থেকে সচেতন হন, কাউকে ভুল করতে দেখলে উপদেশ দিন। মনে রাখবেন, আমরা আল্লাহর সৃষ্টি,
শ্রেষ্ঠ জীব, আমাদের জ্ঞান বুদ্ধি দিছে আল্লাহ। আল্লাহ তালার সেই ভয় করি। একটা জিনিস মনে রাখবো, আমরা এই ভেজালের দুনিয়ায় কতদিন হায়াত নিয়ে বাঁচি। বড় জোর একটা জরিপে দেখা গেছে, বড় জোর একটা মানুষ 50 বছর হায়াত পায়, 60 বছর হায়াত। ভাই আগেকার দিনের কথা চিন্তা করেন, আগেকার মানুষ কম খেত, কম বিলাসিতা করত, 100 বছর 150 বছর বাঁচত। তাহলে কেন ভাই আমরা এত কম হিংসতা করি? বিভিন্ন দেশে আমরা শুনেছি, দেখি হয়তো এরকম জায়গা জমি নিয়ে বাংলাদেশের ঝামেলা বেশি। শুনেছি বিভিন্ন দেশে নাকি জায়গা জমি সব সরকারি, আমরা থাকি সরকারি জমিতে, এই জমিগুলো সরকারের কাছ থেকে আমাদের শর্ত সাপেক্ষে নিয়ে বসবাস করতে হয়। আপনি চাইলেই জমি বিক্রি করতে পারবেন না, আপনি চাইলেই ভোগ করতে পারবেন। তবে এটা গেল আমার ফার্স্ট মেসেজ। দ্বিতীয় মেসেজ থাকবে আমার বাংলাদেশের আইন শৃঙ্খলার প্রতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি। আজকে সেনাপ্রধান ডক্টর কি বলে ওয়াকারুজ্জামান সাহেব, তিনি স্যারের কথাটা খুব ভালো লাগছে আমার কাছে। তিনি বলেছেন তার যে স্বল্প সংখ্যক সেনাবাহিনী, এই সৈনিক দিয়ে তো উগ্র জাতির যে বাঙালি, এদেরকে সে কন্ট্রোল করতে পারবে না। আরও যে আপনার বাহিনী আছে, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিজিবি, র্যাব, বিমান বাহিনী, এরকম যারা বাহিনী আছে, তাদের প্রধানরা যদি দেশের দায়িত্ব কাঁধে নিয়ে এক হয়ে কাজ করে, আমার মনে হয় না দেশে এরকম বিশৃঙ্খল সৃষ্টি হবে। ভাই নিরহ মানুষগুলো আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনার এক একটা জেলার, এক একটা গ্রামের, এক একটা থানার ভার নেন, উগ্র মেজাজি খারাপ মানুষ, ছিনতাইকারী, রাহাজানি, এইসব মানুষদের প্রতি আপনারা কঠোর অবস্থানে যান। ভাই গুলি করে মেরে ফেলেন ভাই, দরকার নাই আপনার শুধু শুধুই আপনাকে আমি দেখেছি আপনার জেলখানার সামনে লেখা থাকে যে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। ভাই এই জাতি আলোর পথ দেখবে না, এই জাতি আলোর পথ আপনি একবার ট্রাই করেন, যদি দেখে না দেখে মেরে ফেলেন ভাই। নিকৃষ্ট জাতি দিয়ে কোনোদিন দেশ শান্ত করা সম্ভব না। দেশে যদি 10টা জনগণ থাকে, 10টার ভিতরে যদি 5টা খারাপ থাকে, 5টা ভালো থাকে, আপনি একবার ট্রাই করেন 5টা ভালো হয় কিনা, না হলে 5টা মেরে ফেলেন ভাই। আর 5টা ভালো জাতি নিয়ে আপনি সবাইকে সুখে শান্তিতে বসবাস করতে দেন। আপনার এত কোটি জনগণ বাংলাদেশে দরকার নাই, আপনি ক্রস ফায়ার দেন। আপনার শুধু শুধু সরকারি কোষাগার থেকে সরকারি খাবার নষ্ট করার কোনো দরকার নাই। জেলখানায় পুরে দিয়ে এই উগ্র মেজাজি মানুষ, এই যে কিছুদিন আগে ঢাকায় সাংবাদিক হত্যা হলো, প্রকাশ্যে কুপিয়ে হত্যা করলো, তাকে যখন পুলিশ আটক করলো, সাংবাদিকের ক্যামেরার সামনে সে উগ্র মেজাজে বলে থাকে, সবাই করে অভিনয়, আমি করি রিয়াল। তাহলে এই কথাগুলো পুলিশ প্রশাসনের সামনে যে উগ্র মেজাজে সাহস দেখিয়ে বুক ফুলে বলতে পারে, আপনার উচিত ওই বুক ফোলা অবস্থায় আপনাকে প্রকাশ্যে ক্রস ফায়ার করা, কোনো ভাবাভাবি নেই। আপনি চাকরির ভয় করেন কেন ভাই? দেশের জন্য কাজ করেন। যদি দেশের জন্য কাজ করতে গিয়ে আপনার জীবন দেওয়া হয়, সেটার মূল্যায়ন আপনাকে আল্লাহ তাআলাই দিবে। কোনভাবে দিবে আপনি সেটা বুঝতেও পারবেন না। কিন্তু যদি আপনি মনে করেন আপনি একটা সরকারি চাকরি পেয়েছেন অনেক কষ্ট করে, ঘুষ দিয়ে, অনেক কিছু দিয়ে, সেই চাকরি রক্ষা করে তারপর আপনার ডিউটি করতে হবে, ভাই এটা সম্ভব না। আমি এমনও দেখেছি পুলিশের সামনে অন্যায় ঘটতেছে, পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখতেছে, পুলিশ চিন্তা করতেছে আমার কাছে কমপ্লেন নিয়ে আসবে, দেন আমি পদক্ষেপ নিব। ভাই কে কার কমপ্লেন নিয়ে যায়? এমন অনেক লোক আছে যারা ঝামেলার ভয়ে ঝামেলা যাওয়াতে চায় না, তার অন্যায়টা তার সাথে হয়ে যায় অন্যায়টা সে চুপ করে মেনে নিয়ে চলে যায়, কাউকে কমপ্লেন করে না। সে মনে করে, সাপোজ আমার বাড়ি ফরিদপুরে, আমি যাব এখান থেকে ঢাকায় যে আমি একটা সমস্যার সম্মুখীন হয়েছি। এখন আমি যদি ঢাকায় একটা কমপ্লেন করি, আমি গেছি ঢাকায় ক্ষণিকের জন্য, আমার ওখান থেকে ব্যাক করতে হবে, আমি ওই ঝামেলা ওখানে রেখে আসলে আমার কোনো না কোনো দিন আমার সেই ঝামেলার জন্য আবার যেতে হবে এখানে। ভাই সিস্টেমটাকে পরিবর্তন করেন, ডিজিটাল করেন,
যে যে মানুষ যে যেখানে মানে কর্মরত আছে, সেই কর্মরত অবস্থায় মানে থেকে সে যেন তার মানে সাথে হয়ে যাওয়া অন্যায়কে মোকাবেলা করতে পারে, হয়রানি যাতে না হয়। দেখবেন দেশের নিয়ম শৃঙ্খলা ঠিক থাকলে দেশের যাতায়াত অনেক বেশি উন্নত হবে। যে দেশের নিয়ম শৃঙ্খলা, যে দেশের আইন যত কঠোর, সে দেশের জীবনযাত্রার মান, সে দেশ তত উন্নত, সেই জাতি তত সভ্য। আজকে জাপানের কথা বাদ দেন, বা জাপানের অনেক টাকা, কিন্তু আমাদের দেশে অল্প সম্পদ আছে, সেই সম্পদ দিয়ে আমরা ভালো থাকার চেষ্টা করি। পয়েন্ট নাম্বার 3 আমি বলবো, বিভিন্ন দেশে আপনি ফলো করবেন অ্যাক্সিডেন্টের হার খুবই কম। কেন কম ভাই? আমাদের দেশের একটা ম্যাক্সিমাম মানুষের জীবন চালাতে হলে তার 30,000 টাকা, আমি সাপোজ, আমার কথায় কেউ মাইন্ড করবেন না, কেউ ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন, সাপোজ 30,000 টাকার প্রয়োজন। এখন একজন ড্রাইভার যদি 20,000 টাকা বেতনে চাকরি করে, তার নিশ্চয়ই ওভারটাইম করতে হবে। আর সে বেসিক ডিউটির পর তার শরীরের এক্সট্রা ঘাম ঝরিয়ে তার কষ্ট করে ইনকাম করতে হবে। সো একজন ট্রাক ড্রাইভার সাপোজ, সে বেসিক ডিউটি শুরু করে, তার কোনো নির্দিষ্ট টাইম নেই, সে কিছু এক্সট্রা ইনকামের জন্য, তার পরিবারের মুখে একটু বাড়তি হাসি ফোটানোর জন্য সে রাত জেগে গাড়ি চালায়। আপনি একটা নিয়ম বেঁধে দেন না ভাই, এত গাড়ির দরকার নেই, একটা নিয়ম বেঁধে দেন, একজন ড্রাইভারের বেতন বাড়িয়ে দেন, যার দরকার সে ওই বাড়তি দিয়ে সে নিবে, রাস্তার তো দরকার নাই ভাই। রাস্তায় যার মানে টাকা আছে সে বিজনেস করবে, যে বিজনেস করে তার টাকা আছে। একজন ড্রাইভারের ইনকাম সোর্স যাতে আপনার 30 থেকে 40 হাজার টাকার ভিতরে থাকে, এরকম একটা নিয়ম বেঁধে দেন। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আইনের লোক, প্রত্যেকটা আইনের মানে সেক্টরে চলে যান, এক একটা আইনের দায়িত্ব একজন তুলে নেন, আর সেই আইনের প্রতি এক একজন ফলো রাখেন, কন্টিনিউয়াসলি ফলো রাখেন। একজন ড্রাইভার যেন 10 ঘন্টার উপরে সে ড্রাইভিং করতে না পারে। যখন একজন ড্রাইভার 10 ঘন্টার উপরে সে ড্রাইভ করবে, তখন তার মেজাজ, তার চোখ, তার শরীর ফুলফিল কাজ করবে না। তখন বেসিক ওইটার পরে সে উগ্র মেজাজি হয়ে যাবে, তখন সে অ্যাক্সিডেন্টের কবলে পড়বে, স্বাভাবিক। দেশের রাস্তাঘাটের কথা কি বলবো, দেশ আজকে এত উন্নত হয়েছে। কতদিন ধরে দেখতেছি আপনার ভাঙ্গা থেকে ফরিদপুরে যে রাস্তাটা আপনার আনুমানিক 30 কিলোমিটার মতো হবে, এতটা বাজে। দেশ আজকে এত উন্নত হয়েছে যে মানে ওই রাস্তাটা যেখানে আগে আধা ঘন্টা পার হওয়া যেত, সেই রাস্তা পার হতে এখন 2.5 ঘন্টা লাগে। ভাই আমি আর একটা পয়েন্ট ধরে দেব, আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে, যেই দেশের ট্রান্সপোর্টেশন ব্যবস্থা যত উন্নত, সেই দেশ তত উন্নত। আবারও বলতেছি ক্লিয়ার কাট, যেই দেশের ট্রান্সপোর্ট ব্যবস্থা যত উন্নত, সেই দেশের যাতায়াত, সে দেশের জীবনযাত্রা, সে দেশের মান তত উন্নত। তাই আমি সবাইকে বলতে চাই, বাংলাদেশের সচরাচর সস্তা ড্রাইভিং লাইসেন্সকে মূল্যায়ন করিয়েন না। 10 থেকে 11 হাজার টাকা ধরিয়ে দিলে একটা ড্রাইভিং লাইসেন্স ছেড়ে দিয়েন না। আজকে আপনি বিআরডিতে আছেন, একটা 10,000 টাকার বান্ডিলের বিনিময়ে আপনি একটা অযোগ্য লোককে ড্রাইভিং লাইসেন্স দিচ্ছেন। কে গ্যারান্টি দিতে পারে ওই লোকটা আপনারই পরিবার একজন সদস্যকে মেরে ফেললো? ভাই হতেও তো পারে, আল্লাহ ভালো জানে। বলবো ঘুষের চিন্তা বাদ দেন ভাই, ভালো হন, অল্প কামাই করি, সুস্থ সবল থাকি, অল্প খেয়ে অল্প হালাতে বেঁচে থাকি। একটা মানুষের সুস্থ সবল সঠিক জীবনযাত্রার মান পরিচালনা করতে বেশি টাকার প্রয়োজন হয় না। আপনি আল্লাহর পথে চলেন, 30 থেকে 40 হাজার টাকা হলে আপনার সংসার সুন্দরভাবে চলে যাবে। বেশি ইনকামের দরকার নাই। যার বেশি ইনকাম আছে তার আশেপাশের লোকজনকে সে সহায়তা করে। আপনি কোটি কোটি টাকা দিয়ে কত বছর খাবেন ভাই? আপনার 100 কোটি টাকা আছে, আপনি তো 150 বছর 60 বছরের বেশি বাঁচবেন না। আপনার পরবর্তী প্রজন্মের কথা আপনি চিন্তা করেন। আপনার যতটুকু সম্পদ আছে আপনি খেয়ে পড়ে আপনার পরবর্তী প্রজন্ম
তার পরবর্তী প্রজন্ম বাঁচতে পারবে কিনা আপনি সেটা চিন্তা করেন। আপনার নাম সলিমউদ্দিন, আপনার ছেলে মনে রাখবে যে আমার বাবার নাম সলিমউদ্দিন ছিল, আপনার নাতি মনে রাখবে যে আমার দাদার নাম সলিমউদ্দিন ছিল, আপনার নাতির ছেলে মনে নাও রাখতে পারে। একটু চিন্তা করেন ভাই, একটু গভীরে চিন্তা করেন। মানুষ মারা বাদ দেন, মানুষের প্রতি অত্যাচার করা বাদ দেন। মরে গেলে কেউ কারো খবর রাখবে না। আপনার দেহ থেকে আপনার প্রাণ পাখিটা উড়ে যাক, যদি মানুষ বুঝতে পারতো যে মরার পরে তাদের কি অবস্থা হয়, মানুষ কোনো দিন কোনো পাপ কর্মে জড়াইতো না। দেশের আইন, আদালত, সর্বোপরি কথা, জজ, ব্যারিস্টার, উকিল, এরা কোনো দিন চাপ প্রয়োগ করে মানুষকে শুধরাতে পারে না যদি তারা কঠোর অবস্থায় না যায়। আপনি আপনি নিজের জায়গা থেকে ভালো হন। আসুন সবাই মিলে ভালো থাকি। আশা করি আমার কথাগুলো সবার সহি বুঝদান করবে। কোনো ভুল থাকলে আমাকে ধরিয়ে দিবেন, আমি সঠিক পথে চলার চেষ্টা করব। স্পন্সর বাই মাই ড্রিম ট্রাস্ট টেকনোলজি DTR ইউটিউব চ্যানেল। সবাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন। আমার কথাগুলো যদি স্পষ্ট না থাকে কষ্ট করে শোনার ট্রাই করবেন, কারণ আমি বেশি সময় ব্যয় করতে পারি না, আমার অন্য কাজ আছে। আমি পাশাপাশি ইউটিউবিং করি, আমার ছোট্ট একটি চ্যানেল। যদি মনে হয় আপনাদের উপকারে আসবে ভবিষ্যতে কোনো কথা, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।